সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা গত লেকচারে ভ্যালেন্স বন্ড থিওরির লিমিটেশন পর্যন্ত আলোচনা করছিলাম। আজকে আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি থেকে আলোচনা করব, সিএফটি থিওরি থেকে। তাহলে আসো ক্রিস্টাল ফিল্ড থিওরির একটু যদি আমরা মূল ইতিহাস দেখি, তাহলে এটা ব্রেথ এন্ড ভ্যান ব্লাক এটাকে ক্রিস্টাল আয়নিক ক্রিস্টালের জন্য এটাকে ব্যবহার করেন। প্রথমে এই থিওরিকে দেন, তাহলে আয়নিক ক্রিস্টালের জন্য এটা অ্যাপ্লাই করেন বিধায় এটার নাম হলো ক্রিস্টাল ফিল্ড থিওরি। পরবর্তীতে এটা অর্গেল এটা ইনঅর্গানিক কেমিস্ট্রির জন্য ব্যবহার করেন। ক্রিস্টাল ফিল্ড থিওরিতে যে মূল বিষয় হলো, সেখানে যে মেটাল আয়নকে ঘিরে যে লিগ্যান্ড গুলো সংযুক্ত হবে, সেই লিগ্যান্ড গুলোকে তোমার পয়েন্ট চার্জ হিসেবে বিবেচনা করা হয়েছে। তাহলে দেখো, দিস থিওরি রিগার্ডস দ্য লিগ্যান্ড অ্যাটমস অফ আয়নিক লিগ্যান্ডস সাচ অ্যাজ ফ্লোরাইড, ক্লোরাইড অর সায়ানাইড অ্যাজ নেগেটিভ পয়েন্ট চার্জ। এবং যে নিউট্রাল লিগ্যান্ড যেমন অ্যামোনিয়া, পানি, এদেরকে সিম্পল ডাইপোল হিসেবে বিবেচনা করা হচ্ছে। এবার বলা হলো, if the ligands are neutral molecules, these are regarded as point dipoles or simply dipoles. তাহলে एग्जांपल হিসেবে তারা কি দিলেন? অ্যামোনিয়া, পানি ইত্যাদি। তাহলে আমাদের এটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড থিওরি। কোথা থেকে নামটা আসছে? আয়নিক ক্রিস্টালের নাম থেকে। এটা 1952 এর পরবর্তীতে ইনঅর্গানিক কেমিস্ট্রিতে ব্যবহার করা হয়। এখানে আমরা লিগ্যান্ডকে যারা ইলেকট্রন ডোনার, তাদেরকে আমরা বলবো ইলেকট্রন ডোনার। এই সময়ে যেটা আমরা জেনে আসছি ভ্যালেন্স বন্ড থিওরিতে, সেটাকে এখানে আমরা পয়েন্ট চার্জ হিসেবে বিবেচনা করব। কিন্তু যদি সেটা নিউট্রাল হয়, তাহলে সেই লিগ্যান্ডটাকে সিম্পলি আমরা ডাইপোল হিসেবে বিবেচনা করব। এখন এই ক্রিস্টাল ফিল্ড থিওরির মূল বিবেচ্য বিষয় কি বা স্বীকার্যগুলো কি? ক্রিস্টাল ফিল্ড থিওরির যদি আমরা মূল স্বীকার্যগুলো বিবেচনা করি বা দেখি, তাহলে বলতে পারি যে এটার প্রথম কথা হচ্ছে যে মলিকুল গুলো এবং তোমার যে মেটাল বা মেটাল আয়ন গুলো এবং তার সাথে যে লিগ্যান্ড, তাদের মধ্যে একটা ইলেকট্রিক্যাল ডাইপোল কাজ করবে। তাহলে সিএফটি রিগার্ডস এ কমপ্লেক্স অ্যাজ এ কম্বিনেশন অফ এ সেন্ট্রাল আয়ন সারাউন্ডেড বাই আদার আয়নস অর মলিকুলস উইথ ইলেকট্রিক্যাল ডাইপোলস। তাহলে আমাদের যে মেটাল আয়নটা থাকবে, মেটাল আয়নটাকে ঘিরে চারদিক থেকে যেগুলো তোমার লিগ্যান্ড গুলো কাজ করবে, সেটা ইলেকট্রিক্যাল ডাইপোল হিসেবে কাজ করবে। দ্বিতীয় কথা বলা হচ্ছে, দ্বিতীয় স্বীকার্যে, যে এরা সিএফটি থিওরি কি বলছে? সিএফটি থিওরি বলছে যে এটাকে কনসিডার কোভ্যালেন্ট বন্ডিং ইন এ কমপ্লেক্স, এটা হিসেবে তারা কনসিডার করবে না। এটাকে ইলেকট্রোস্ট্যাটিক অ্যাট্রাকশন হিসেবে বিবেচনা করবে। কাদের মধ্যে? বিটুইন দ্য নিউক্লিয়াস এন্ড দ্য মেটাল ক্যাটায়ন এন্ড দ্য পার্শিয়াল নেগেটিভ চার্জ ইনভেরিয়েবলি প্রেজেন্ট অফ দ্য লিগ্যান্ড। তাহলে লিগ্যান্ডের যে পার্শিয়াল চার্জ থাকবে তার সাথে এবং মেটাল যে ক্যাটায়ন থাকবে তাদের সাথে এটা ইলেকট্রোস্ট্যাটিক একটা অ্যাট্রাকশন থাকবে, এটা বলতেছে। তাহলে তারা বলছে কি, the bonds between the metal and the surrounding ligands are thus purely ionic. তাহলে ক্রিস্টাল ফিল্ড থিওরি বলছে যে এই যে মেটাল কমপ্লেক্স তৈরি হবে, সেখানে মেটাল এবং লিগ্যান্ড গুলোর মধ্যে বন্ডটা হবে কেমন প্রকৃতি? আয়নিক প্রকৃতির বন্ড হবে। তৃতীয় স্বীকার্য বলছে, the CFT does not provide for electrons to enter the metal orbitals. Thus the metal ion and the ligands do not mix their orbitals or share electron. That is, it does not consider any orbital overlap. তাহলে ভ্যালেন্স বন্ড থিওরিতে যেমন বলছে যে মেটাল গুলোর ভ্যালেন্স শেল ইলেকট্রনের তারা অরবিটাল গুলো ওভারল্যাপ করে হাইব্রিড অরবিটাল তৈরি করবে, কিন্তু সিএফটি এ ধরনের কিছু বলে না। সিএফটি বলে না যেখানে কোনো হাইব্রিড অরবিটাল তৈরি হবে, অথবা সিএফটি এটাও বলে না যে এই ওভারল্যাপের ফলে যে হাইব্রিড অরবিটাল হবে তাদের সাথে ইলেকট্রন ডোনেট করবে লিগ্যান্ড গুলো, এই ডোনেটের মাধ্যমে বন্ড তৈরি হবে, এটাও ক্রিস্টাল ফিল্ড থিওরি বলে না। এগুলো তার মূল স্বীকার্য। আরেকটি স্বীকার্য আমরা করব, 4 নং স্বীকার্য হচ্ছে, সিএফটি gives a representation of bonding that is purely an electrostatic or coulombic interaction between positively charged and negatively charged. তাহলে এই কথা আগেও আমরা বলছি যে এটা তোমার পজিটিভ এবং নেগেটিভ চার্জের মধ্যে যেমন আয়নিক বন্ড ফর্ম হয়, ক্রিস্টাল ফিল্ড থিওরিতে কমপ্লেক্স গুলো এভাবে মেটাল আয়ন গুলোর সাথে তোমার যে লিগ্যান্ড গুলো থাকবে তাদের সাথে এ ধরনের একটা আয়নিক বন্ড ফর্ম করবে। এটা হচ্ছে ক্রিস্টাল থিওরির মূল স্বীকার্য। তাহলে মূল স্বীকার্য আমরা 4টা পড়বো, 1টা 2টা 3টা 4টা। এরপরে যদি আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরির স্প্লিটিং দেখি, ডি অরবিটালের স্প্লিটিং এর ক্ষেত্রে আমরা প্রথমে অক্টাহেড্রাল কমপ্লেক্স নিয়ে আলোচনা করব। অক্টাহেড্রাল কমপ্লেক্সের মধ্যে আমাদের প্রথম কথা হচ্ছে, অক্টাহেড্রাল কমপ্লেক্সে যে ডি অরবিটাল গুলো থাকে ট্রানজিশন মেটাল বা মেটাল আয়ন গুলোর ক্ষেত্রে, তাদের ডি অরবিটালে 5টা তোমার ডি অরবিটাল থাকে। তোমরা জানো এই 5টা ডি অরবিটাল হচ্ছে DXY, DYZ, DZX, DZ স্কয়ার এবং DX স্কয়ার থেকে Y স্কয়ার। এখানে
ডি জেড স্কোয়ার এবং ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার, এই দুটি অরবিটালের লোবগুলো তাদের এক্সেস বরাবরে থাকে, এ কারণে তাদেরকে আমরা এক্সিয়াল অরবিটালস বলবো। তাহলে এক্সিয়াল অরবিটালস হবে দুটি, ডি জেড স্কোয়ার আর ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার। এই এক্সিয়াল অরবিটালের সেটকে আমরা বলবো ইজি অরবিটাল সেট, ইজি। তাহলে ইজি অরবিটাল সেট, ইজি কি রেফার করতেছে? ইজি এটা মিনিং করতেছে বা রেফার করতেছে টু ডাবলি ডিজেনারেট সেট। তাহলে ডাবলি ডিজেনারেট সেট মানে হচ্ছে ডি জেড স্কোয়ার এবং ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। ইজি, ইজি রিফার্স টু ডাবলি ডিজেনারেট সেট। এবং অপর যে তিনটি অরবিটাল থাকবে ডি এক্স ওয়াই, ডি ওয়াই জেড, ডি জেড এক্স, এদের লোবগুলো থাকবে বিটুইন দ্য এক্সেস এন্ড আর কল্ড নন এক্সিয়াল অরবিটালস। তাহলে তারা নন এক্সিয়াল অরবিটালস হবে এবং তাদেরকে T2G সেট বলবো। T2G রেফার্স টু ট্রিপলি ডিজেনারেট, T রিফার্স ট্রিপলি ডিজেনারেট। তাহলে অক্টাডাল কমপ্লেক্স আমরা ডি অরবিটালের দুটি সেট পেলাম, একটা ইজি সেট, একটা T2G সেট। ইজি সেট কারা? ডি জেড স্কোয়ার, ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার, এই দুটি অরবিটাল। এদেরকে আমরা কি বলবো? এক্সিয়াল অরবিটাল, কারণ তাদের লোবগুলো এক্সিস বরাবরে থাকে। এদেরকে ইজির কি রিফার করতেছে? ডাবলি ডিজেনারেট। আর এরপরে বলছি আমরা বাকি তিনটি অরবিটাল, এদের লোবগুলো থাকে ওই এক্সিসের মাঝামাঝি, এক্সিসের মাঝামাঝি অর্থাৎ অক্ষগুলোর মাঝামাঝি পর্যায়ে থাকে। এদেরকে নন এক্সিয়াল অরবিটাল বলা হবে এবং তাদের সেটকে বলবো T2G সেট। T2G সেট কি রেফার করবে? ট্রিপলি ডিজেনারেট। তাহলে দেখো এটা যদি একটা Ml6N+ মনে করো একটা অক্টাডাল মেটাল আয়ন আর লিগ্যান্ড, এই 6টা লিগ্যান্ড যখন মেটাল আয়নকে ঘিরে অবস্থান করবে তখন সেই শেপটাকে আমরা অক্টাডাল বলবো। এটা দেখতে কেমন দেখো, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা জেড অক্ষ। তাহলে লিগ্যান্ড গুলো যে তোমার মেটাল আয়নের দিকে যখন আসবে তখন তারা এক্স ওয়াই জেড এই তিন এক্সিস বরাবরে আসবে, এক্স ওয়াই জেড এই তিন এক্সিস বরাবরে আসবে। এবার যদি আমরা একটু দেখি যে ডি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ারের, দেখো এর ডাবল, তোমরা জানো ডি অরবিটাল শেপ হচ্ছে ডাবল ডাম্বেল। তাহলে ডাবল ডাম্বেল, এটা ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার এই অরবিটাল। তাহলে এটা হচ্ছে ডাম্বেল, এটা ডাম্বেল। এই ডাবল ডাম্বেল যে শেপটার, সেখানে লিগ্যান্ড গুলো যদি অ্যাপ্রোচ করে তার দিকে আসার জন্য, তার লিগ্যান্ড গুলো কোন বরাবরে আসতেছে? লিগ্যান্ড গুলো ওয়াই অক্ষ বরাবরে আসতেছে, লিগ্যান্ড গুলো এক্স অক্ষ বরাবরে আসতেছে, লিগ্যান্ড গুলো জেড অক্ষ বরাবরে আসতেছে। তাহলে এই যে এক্স ওয়াই অরবিটাল, তোমার যে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার, এই এক্স ওয়াই ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার এই অরবিটালের ইলেকট্রন কোথায় অবস্থান করবে? ইলেকট্রন অবস্থান করবে এই লুপ গুলোতে। তাহলে লিগ্যান্ডের ইলেকট্রনের সাথে এই অরবিটালের ডি অরবিটাল ইলেকট্রন গুলোর তখন ইন্টারঅ্যাকশন হবে, বিকর্ষণ হবে। তাহলে ডি এক্স স্কোয়ার থেকে ওয়াই স্কোয়ার এই অরবিটালের ইলেকট্রন গুলোর সাথে আমাদের লিগ্যান্ডের ইলেকট্রন গুলোর সরাসরি বিকর্ষণ ঘটে। আমরা যদি ডি জেড স্কোয়ার অরবিটাল দেখি, তাহলে ডি জেড স্কোয়ার একটা ডাম্বেল আর এখানে তার একটা তোমার কেন্দ্রকে ঘিরে একটা ইলেকট্রনের আবর্তনশীল বলয় আছে। এই দুটো মিলে ডি জেড স্কয়ার অরবিটাল হিসেবে ডাবল ডাম্বেল ধরা হয়। এখানে তাহলে লিগ্যান্ড গুলো ওই জেড এক্স অক্ষ বরাবরে আসবে, ওয়াই অক্ষ বরাবরে আসবে, এক্স অক্ষ বরাবরে আসবে। তাহলে এখানেও লিগ্যান্ড গুলোর সাথে, লিগ্যান্ডের অরবিটাল ইলেকট্রনের সাথে মেটাল আয়নের ডি জেড স্কয়ারে যে ইলেকট্রন গুলো থাকবে তাদের সরাসরি বিকর্ষণ হবে। কিন্তু যদি তুমি ডি এক্স ওয়াই, ডি জেড এক্স এই অরবিটাল গুলোর দিকে তাকাও, তাহলে দেখো এটা হচ্ছে DXY, DXY অরবিটালে একটা লুপ, এই দুটো লুপ। তাহলে এটা একটা ডাম্বেল, এটা একটা ডাম্বেল। এখন এদের ইলেকট্রন গুলো কোথায় আছে? ইলেকট্রন গুলো এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এখানে আছে, এইগুলো জায়গা আছে। কিন্তু লিগ্যান্ড গুলো আসতেছে কোন বরাবরে? এক্স অক্ষ বরাবরে, ওয়াই অক্ষ বরাবরে, এক্স অক্ষ বরাবরে, জেড অক্ষ বরাবরে। দেখো তাহলে ওদের লুপ গুলো কিন্তু অক্ষ বরাবরে নেই, বরং দুটো অক্ষের মাঝামাঝি বরাবরে আছে, মাঝ বরাবরে। এক্স ওয়াই অক্ষের মাঝে লোব আছে, এক্স জেড এর মাঝে লোব আছে। কিন্তু যেহেতু এদের লোবগুলো তোমার অক্ষ বরাবরে নেই, কাজে লিগ্যান্ড গুলো যে বরাবরে আসবে সেই লিগ্যান্ডের ইলেকট্রনের সাথে এই এক্স ওয়াই এর লোবের ইলেকট্রন গুলোর কোনো বিকর্ষণ হবে না। একই কারণ ঘটবে জেড এক্স এর ক্ষেত্রেও। দেখো এটা জেড, এটা এক্স, তাহলে তার লোবগুলো এই লোব, এই লোবগুলোতে ইলেকট্রন অবস্থান করবে। এবার তোমার লিগ্যান্ড আসছে এই বরাবরে, লিগ্যান্ড এইচ বরাবরে আসবে, লিগ্যান্ড এ বরাবরে আসবে। তাহলে লোবের সাথে ইলেকট্রনের কোনো ইন্টারঅ্যাকশন ঘটবে না। ঠিক একই ভাবে যদি তুমি ওয়াই জেড অরবিটালের দেখো, সেম। তাহলে এটা ওয়াই, এটা জেড, তার লোবগুলো দুই অক্ষের মাঝামাঝি, কিন্তু ইলেকট্রন তো আসবে এই লোবগুলো বরাবরে।
এই লুপগুলো বরাবর, তাহলে এরও ইন্টারাকশন হবে না। সেই হিসেবে আমরা বলতে পারি যে তোমার এই ইজি সেট অরবিটাল এবং T2Z সেট অরবিটালের ইজি সেটে যে দুটি অরবিটাল থাকে ডি এক্স স্কয়ার থেকে ওয়াই স্কয়ার এবং ডি জেড স্কয়ার, এদের লোবের ইলেকট্রনের সাথে তোমার লিগ্যান্ডের ইলেকট্রনের সরাসরি বিকর্ষণ ঘটে। কিন্তু তোমার T2Z সেটে যে তিনটি অরবিটালে ইলেকট্রন গুলো থাকে, যে লোবে ইলেকট্রন গুলো থাকে, তাদের লোবের ইলেকট্রনের সাথে তোমার লিগ্যান্ডের ইলেকট্রনের কোনো বিকর্ষণ ঘটে না। তাহলে আমরা কি বলতে পারি এখানে দেখো, তাহলে বলছে we find that under the influence of approaching ligands the 5d orbitals which were originally degenerate in the free metallic cation are now split। তাহলে আমার যে ফ্রি মেটাল ক্যাটায়নে যে 5টি ডি অরবিটাল একই শক্তির ছিল, তারা যখন লিগ্যান্ডের সংস্পর্শে আসছে তাহলে তাদের মধ্যে বিভক্তি ঘটবে, ক্যাটায়ন আর নাও স্প্লিট। তাহলে কি হবে, T2Z level which is triply degenerate and is of lower energy, তারা লোয়ার এনার্জিতে চলে যাবে, আর ইজি লেভেল হুইচ ইজ ডাবলি ডিজেনারেট এন্ড ইজ হায়ার এনার্জি, তাহলে ইজি সেটটাকে বলবো আমরা হায়ার এনার্জি, এরা হায়ার এনার্জিতে যাবে। তাহলে তোমার ডিজেনারেট অবস্থা থেকে নন ডিজেনারেট অবস্থায় তারা যখন গেল, তখন তাদের ইজি সেট এবং T2Z সেট, এই দুই সেটের অরবিটালের মধ্যে শক্তির পার্থক্য ঘটলো। শক্তির পার্থক্য ঘটলে ইজি সেটের অরবিটাল দ্বয় উচ্চ শক্তি স্তরে গমন করলো, আর T2Z সেটের অরবিটাল ত্রয় তারা নিম্ন শক্তির অরবিটালে অবস্থান করলো। তখন তাদের এই ইজি সেট এবং T2Z সেটের মধ্যে একটা এনার্জি গ্যাপ বা এনার্জি ডিফারেন্ট তৈরি হলো। এই যে এনার্জি, এটাকে বলবো আমরা ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি আর ক্রিস্টাল ফিল্ড লেভেল স্প্লিটিং এনার্জি। তাহলে দেখো, ইজি লেভেল হুইচ ইজ ডাবলি ডিজেনারেট এন্ড ইজ হায়ার এনার্জি। In other words, the degeneracy of the 5d orbitals is removed under the influence of the ligands. The separation of 5d orbitals of the metal ion into two sets having different energies is called crystal field splitting energy. তাহলে CFT এনার্জি কি? CFT এনার্জি তুমি বলবা যে এটা হচ্ছে ইজি সেট এবং T2Z সেট, এই দুটি সেটের যে এনার্জির পার্থক্য সেটা হচ্ছে ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। এখন এই এনার্জিকে আমরা অক্টাহেড্রাল শেপের ক্ষেত্রে ডেল্টা ও দ্বারা প্রকাশ করি। তাহলে ও কি রেফার করতেছে বা ইন্ডিকেট করতেছে? ও ইন্ডিকেট করতেছে অক্টাহেড্রাল, এটাকে 10dq বলা হয়, 10dq। তাহলে dq মানে ডিফারেন্সিয়াল অফ কোয়ান্টা, q মানে কোয়ান্টা, তাহলে ডিফারেন্সিয়াল অফ কোয়ান্টা, তাহলে ডেল্টা ও অর 10dq দ্বারা আমরা এটাকে প্রকাশ করব। তাহলে তোমার যে ইজি সেট এবং T2Z সেট, তাহলে দেখো field exerted by the ligands on T2Z and easy sets of orbitals of the central metal cation delta O or 10dq is called crystal field splitting energy। তাহলে অক্টাহেড্রালের ক্ষেত্রে আমার এই crystal field splitting energy মান হবে ডেল্টা O or 10dq। সেক্ষেত্রে T2Z অরবিটালের মান হবে 0.4 ডেল্টা O বা 4dq এবং ইজি সেটের মান হবে 0.6 ডেল্টা O বা 6dq, 0.6 delta O or 6dq. We find that T2Z set loses an energy equal to 0.4 delta O। তার মানে T2Z set যে নিম্ন শক্তি স্তরে চলে যাবে, লোয়ার এনার্জি লেভেলে চলে যাবে, তারা কতটা শক্তি লস করবে? 0.4 ডেল্টা O। আর ওরা কতটা গেইন করবে? ওরা গেইন করবে 0.6 ডেল্টা O। তাহলে 0.4 ডেল্টা O মানে হচ্ছে 4dq আর 0.6 ডেল্টা O মানে হচ্ছে 6dq। এটা হচ্ছে তাদের। এবার যদি আমরা অন্য শেপের অরবিটাল গুলোর স্প্লিটিং দেখি, তাহলে আমরা অক্টাহেড্রাল স্প্লিটিং দেখলাম। এবার যদি আমরা টেট্রাহেড্রাল, স্কয়ার প্যানেল বা টেট্রাগোনাল দেখি, টেট্রাগোনাল শেপটা তোমাদের জন্য ততটা ইম্পর্টেন্ট না। টেট্রাগোনাল শেপ বলা হচ্ছে যদি দুটি ট্রান্স লিগ্যান্ড জেড এক্সিস বরাবরে আসে এবং অপর চারটি লিগ্যান্ড গুলো যদি এক্স এবং ওয়াই অক্ষ বরাবরে থাকে, তখন যে শেপটা সৃষ্টি হয় তখন সেটাকে আমরা টেট্রাগোনাল ডিসটর্টেড অক্টাহেড্রন শেপ বলে থাকি। তাহলে দেখো, if the two trans ligands lying on the z axis of an octahedron are moved away from the central cation so that their distance from the metal cation is slightly greater than it is for the other four ligands lying in the xy plane। তাহলে এই যে জেড অক্ষ বরাবর দুটি লিগ্যান্ড আসবে, তাদের মেটাল আয়ন থেকে ডিসটেন্সটা হবে অপর xy প্লেনে যে তোমার চারটি লিগ্যান্ড থাকবে তাদের থেকে বেশি।
তখন সেই শেপটাকে বলবো আমরা টেট্রাগোনাল ডিস্টর্টেড। এই শেপটাকে সংক্ষেপে বলবো টেট্রাগোনাল স্ট্রাকচার। তাহলে এই টেট্রাগোনাল স্ট্রাকচারের ক্ষেত্রে তুমি দেখবে যে in order to consider the splitting of d orbitals in tetragonal structure, it is convenient to start with the splitting in octahedral complexes. In a tetragonal geometry, since the distance of two ligands on z-axis is increased from the central metal cation by removing them away d orbitals along the z-axis, dz square orbitals and in xz. তাহলে এবার তুমি যদি একটু দেখো, এটা আমাদের অক্টাহেড্রালের স্প্লিটিংটা আমরা দেখি একটু, টেট্রাগোনাল স্প্লিটিংটা আমরা পরে আসতেছি। তাহলে অক্টাহেড্রাল স্প্লিটিং এটা হচ্ছে আমার নন ডিজেনারেট অবস্থা, 5টা ডি অরবিটাল, এটা T2G সেট, এটা EG সেট। এবার এই সামান্য পরিমাণ এনার্জি গেইন করে। তাহলে বি হাইপোথেটিক্যালি ডিজেনারেট ডি অরবিটালস এট এ হায়ার এনার্জি লেভেল, 5টি ডি অরবিটাল হায়ার এনার্জি লেভেলে গেল, এবার তাদের মধ্যে স্প্লিটিং ঘটলো। এটা ইজি সেট, দুটা ডি অরবিটাল উচ্চ শক্তি স্তরে গেল। আগেই বলা হচ্ছে ইজি সেটের এই দুটার সাথে লিগ্যান্ড ইলেকট্রনের সরাসরি ইন্টারঅ্যাকশন হয়, আর বাকি 3টি অরবিটালের লোকগুলো মাঝ বরাবরে থাকায় অক্ষের, এদের সাথে সরাসরি বিকর্ষণ হয় না। তাহলে এরা নিম্ন শক্তি স্তরে। এই দুই শক্তি স্তরের শক্তির পার্থক্য হবে 10 ডিকিউ অথবা ডেল্টা ও। এটার মান ধরছি প্লাস 0.6 ডেল্টা ও, আর এটা মাইনাস 0.4 ডেল্টা ও। এটা কমে যায় এই কারণে মাইনাস, এটা বেড়ে যায় এই কারণে প্লাস। এটা তাহলে এটা হচ্ছে অক্টাহেড্রাল শেপের ক্ষেত্রে। এবার যদি তুমি তোমাকে টেট্রাগোনাল যে শেপ, ট্রাইগোনাল শেপ বলা হলো, তাহলে তার ক্ষেত্রে দেখো এটা 5 ডিজেনারেট অবস্থা, এটা অক্টাহেড্রাল শেপ। এইমাত্র যেটা আমরা দেখলাম এটা হচ্ছে ডেল্টা ও, এটা ডেল্টা ও। তাহলে ডেল্টা ও সমান 10 ডিকিউ। তাহলে এক্স স্কয়ার থেকে ওয়াই স্কয়ার জেড স্কয়ার ইজি সেট, এটা হচ্ছে T2G সেট। এটা ডেল্টা মাইনাস 0.4 ডেল্টা মাইনাস 0.4 ডেল্টা ও, এটা 0.6 ডেল্টা ও। কিন্তু এই শেপটা যদি টেট্রাগোনাল হয়ে যায় তখন এদের আবার স্প্লিট ঘটে, ওয়াই জেড জেড এক্স নিম্নে আসে, এক্স ওয়াই উপরের তলে চলে যায়। এদের আবার স্প্লিটিং ঘটে, এক্স স্কয়ার থেকে ওয়াই স্কয়ার জেড স্কয়ার স্প্লিটিং ঘটে। তখন তারা 4টা ভিন্ন ভিন্ন শক্তি স্তর তাদের অরবিটাল গুলো অবস্থান করে। কিন্তু সেটা যখন তুমি ওই যে জেড স্কয়ার বরাবরের যে দুটি লিগ্যান্ড আসছিল বলছিলাম আমরা, ট্রান্স লিগ্যান্ড, যেটা দুটি লিগ্যান্ড জেড অক্ষ বরাবরে আসে, এই বাকি 4টি লিগ্যান্ড ছিল আমাদের টেট্রাগোনাল শেপে এক্স আর ওয়াই তল বরাবরে। এখন যদি তুমি এই জেড স্কয়ারের দুটি লিগ্যান্ডকে সরিয়ে নাও, তখন সে যে কমপ্লেক্সটা ফর্ম করবে সেটা হচ্ছে স্কয়ার প্লানার। তাহলে জেড স্কয়ারের ওই দুটি অরবিট ইলেকট্রন লিগ্যান্ডকে যদি আমি সরিয়ে নেই, তাহলে আমার লিগ্যান্ড থাকবে মোট 4টা। তারা কোথায় থাকবে? এক্স ওয়াই তল বরাবরে থাকবে। তখন তাদের শেপটি হবে স্কয়ার প্লানার। সেক্ষেত্রে তাদের নিম্ন শক্তি স্তর থাকবে এক্স ওয়াই আর ওয়াই জেড। এরপরে জেড স্কয়ারের শক্তি থেকে এক্স ওয়াই অরবিটালের শক্তিটা বেড়ে যাবে। খেয়াল করো, এক্স ওয়াই এর শক্তি বেড়ে গেছে, জেড এর শক্তি কমে গেছে, এক্স স্কয়ার ওয়াই স্কয়ার শক্তি আরো বেড়ে যাবে। তাহলে এই এক্স স্কয়ার থেকে ওয়াই স্কয়ার পর্যন্ত, এক্স স্কয়ার থেকে ওয়াই স্কয়ার, এখান থেকে এক্স ওয়াই ওয়াই জেড পর্যন্ত এই মোট শক্তির পার্থক্যটা হবে স্কয়ার প্লানারের ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি। এটাকে আমরা ডেল্টা এসপি দ্বারা প্রকাশ করব। তাহলে ডেল্টা এসপি কি? ডেল্টা এসপি হবে ই অফ এক্স স্কয়ার মাইনাস ওয়াই স্কয়ার মাইনাস ই অফ এক্স ওয়াই প্লাস ই অফ ওয়াই জেড। তাহলে এটা থেকে যদি এটা তুমি বিয়োগ করো, যেটা পাবে সেটা হচ্ছে ডেল্টা এসপি। ডেল্টা এসপি কে 3টা ভাগে ভাগ করা হয়েছে, দেখো এক্স স্কয়ার থেকে ওয়াই স্কয়ার আর এক্স ওয়াই, এটার শক্তি পার্থক্য ডেল্টা 1, এক্স ওয়াই আর জেড স্কয়ারের শক্তি পার্থক্য ডেল্টা 2, আর জেড স্কয়ার আর এক্স ওয়াই ওয়াই জেড এর শক্তি পার্থক্য ডেল্টা 3। এর মোট যোগফল হবে, তাহলে ডেল্টা এসপি সমান আমরা বলতে পারি ডেল্টা 1 প্লাস ডেল্টা 2 প্লাস ডেল্টা 3। এটা হচ্ছে স্কয়ার প্লানার শেপের স্প্লিটিং এনার্জি, স্কয়ার প্লানার শেপের স্প্লিটিং এনার্জি। এবার যদি তুমি, তাহলে এটা দেখলাম আমরা অক্টাহেড্রালের, এটা দেখলাম স্কয়ার প্লানারের, কিন্তু শেপটা যদি টেট্রাহেড্রাল হয় তাহলে ঠিক অক্টাহেড্রালের বিপরীত হবে। যদি টেট্রাহেড্রাল শেপ হয় তাহলে সেটা হবে অক্টাহেড্রালের বিপরীত। অক্টাহেড্রালে তাহলে নিচে আছে T2G সেট, এটার উপরে হবে T2G সেট, এটার উপরে ইজি সেট, এটার নিচে হবে ইজি সেট। তাহলে এটা হচ্ছে 0.6, তাহলে এটা হবে মাইনাস 0.6 ডেল্টা টি, টেট্রাহেড্রাল মানে ডেল্টা টি। আর তোমার এটা হচ্ছে মাইনাস 0.4 ডেল্টা ও, তাহলে এটা হবে প্লাস 0.4 ডেল্টা টি। ও এর পরিবর্তে অক্টাহেড্রাল ও রেফার অক্টাহেড্রাল, এর পরিবর্তে হবে টি টেট্রাহেড্রাল। তাহলে এই হচ্ছে তাদের স্পেলিং, এটা হচ্ছে টেট্রাহেড্রালের জন্য। এবার যদি আমরা তাদের ক্রিস্টাল ফিল্ড এনার্জি গুলো ক্যালকুলেশন করি, তাহলে দেখতে পারি কি আমরা,
দেখতে পারি যে তুমি দেখো রিপালশনের কথা বলা হচ্ছে, তাহলে নোট দ্যাট ডি এক্সেট and dyz or sigma orbital or sorry dyz orbitals are degenerate. Thus, under the influence of the ligands in tetragonal complex, the order of energy of various variables is dyz আর dzx সমান তার থেকে xy এর বেশি, তার থেকে z স্কয়ার এর বেশি, তার থেকে x স্কয়ার থেকে y স্কয়ার এর বেশি। এই যে yz zx সমান তার থেকে xy এর আরো বেশি, z স্কয়ার এর আরো বেশি, x স্কয়ার থেকে y স্কয়ার আরো বেশি। এটা কার জন্য? টেট্রাগোনাল শেপের জন্য। কিন্তু যদি তুমি স্কয়ার প্ল্যানারের জন্য দেখো তাহলে এক্স ওয়াই আর ওয়াই জেড সমান পরস্পর, তার থেকে জেড স্কয়ার বড়, তার থেকে এক্স ওয়াই বড়, তার থেকে এক্স স্কয়ার থেকে ওয়াই স্কয়ার আরো বড়। তাহলে দেখো ডি ওয়াই জেড সমান জেড এক্স ইজ গ্রেটার দ্যান সরি ইজ লেস দ্যান ডি জেড স্কয়ার ইজ লেস দ্যান ডি এক্স ওয়াই ইজ লেস দ্যান ডি এক্স স্কয়ার থেকে ওয়াই স্কয়ার। এটা কার জন্য? স্কয়ার প্ল্যানারের জন্য। এখন স্কয়ার প্ল্যানার তাহলে ক্যালকুলেশন করছে কিভাবে? স্কয়ার প্ল্যানারে এনার্জি ক্যালকুলেশন করছে ডেল্টা এসপি, ওই যে আমি বলছি ই অফ ডি এক্স স্কয়ার থেকে ওয়াই স্কয়ার মাইনাস ই অফ ডি এক্স জেড ওয়াই জেড। এবার এটাকে ভাগ করছে তিনটি ভাগে, একটা ভাগ, দুটা ভাগ, তিনটা ভাগ। তাহলে এই ভাগ সমান ডেল্টা 1 ধরছিলাম, এটা সমান ডেল্টা 2, এটা সমান ডেল্টা 3। তাহলে ডেল্টা এসপির মান হবে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3 এর সমান। এই যে দেখো ডেল্টা 1 ই এক্স স্কয়ার থেকে ওয়াই স্কয়ার মাইনাস ই এক্স ওয়াই মাইনাস ই জেড স্কয়ার, এটা ডেল্টা 2, ই জেড স্কয়ার মাইনাস ডি এক্স ওয়াই ডি ওয়াই ই জেড ওয়াই জেড, এটা ডেল্টা 3। তাহলে ডেল্টা এসপি টোটালটা হচ্ছে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3, ওটাই এখানে করা হয়েছে ডেল্টা 1 ডেল্টা 2 ডেল্টা 3। এখন এটা স্কয়ার প্ল্যানারে। এখন স্কয়ার প্ল্যানারে এটা ক্যালকুলেশন করে দেখা যায় যে এই টোটাল স্কয়ার প্ল্যানারের টোটাল ক্রিস্টাল ফিল্ড এনার্জি এর মান 1.3 ডেল্টা ও এর সমান, অর্থাৎ অক্টাহেড্রালের 1.3 গুণ। তাহলে ডেল্টা এসপি সমান এত ইজ গ্রেটার দ্যান ডেল্টা ও। এই স্কয়ার প্ল্যানারের ক্রিস্টাল ফিল্ড এনার্জির মান তোমার অক্টাহেড্রাল কমপ্লেক্সের ক্রিস্টাল ফিল্ড এনার্জির মানের থেকে অনেক বড়। সেটা কত? 1.3 ডেল্টা ও, তার মানে তার 1.3 গুণের সমান। এবার যদি তোমরা এই ব্যাখ্যাগুলো তোমরা নিজেরা পড়ে নিবে। এখন যদি আমরা একটু টেট্রাহেড্রাল শেপের কম্পেয়ার করি তাহলে দেখা যায় যে টেট্রাহেড্রাল শেপ আর অক্টাহেড্রাল শেপের মধ্যে আবার অক্টাহেড্রাল শেপের স্প্লিটিং এনার্জির মান বেশি। এই যে অক্টাহেড্রাল শেপের স্প্লিটিং এনার্জির মান বেশি, সেটা কত? তাহলে ডেল্টা অফ টি সমান 0.45 ডেল্টা ও। তার মানে একটা অক্টাহেড্রাল কমপ্লেক্সের আর একটা টেট্রাহেড্রাল কমপ্লেক্সের এই শেপের মধ্যে পার্থক্য হচ্ছে তোমার অক্টাহেড্রাল কমপ্লেক্সের 0.45 গুণ হচ্ছে টেট্রাহেড্রালের ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জির মান। The energy level of the T2G set is raised by 0.4 delta T, টেট্রাহেড্রালের কথা বলতেছি, সমান 0.18 ডেল্টা ও, while that of EG set is lowered by 0.6 delta T সমান 0.27 delta O. The relation namely delta T সমান 0.45 delta O also shows that other things being about equal, the crystal field splitting in a tetrahedral complex will be about half the magnitude of that in an octahedral complex. Since delta T is relatively a small orbital splitting, spin pairing in tetrahedral complexes is rather unlikely. Since delta T is less than delta O, crystal field splitting favors the formation of octahedral complexes. যখন এটা হবে তখন ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং অক্টাহেড্রাল কমপ্লেক্সকে ফরমেশন করতে ফেভার করবে। তাহলে এখন এই যে আমরা শুরু থেকে লেকচারগুলো পড়লাম এখানে, তাহলে তোমরা ক্রিস্টাল ফিল্ড থিওরি প্রথমে আমরা একটু ইতিহাস দেখলাম, ইতিহাস দেখার পরে ক্রিস্টাল ফিল্ড থিওরি লিগ্যান্ডগুলো কিভাবে হবে, ক্রিস্টাল ফিল্ড থিওরির মূল স্বীকার্যগুলো কি সেটা পড়লাম। এরপরে আমরা ক্রমান্বয়ে অক্টাহেড্রাল কমপ্লেক্স, এবার লিগ্যান্ডগুলো ডি অরবিটালের কিভাবে আসে, কোন ডি অরবিটালের সাথে লিগ্যান্ডের ইন্টারঅ্যাকশন বেশি হয় সেটা দেখলাম। তারপরে আমরা স্প্লিটিং দেখলাম, ডি অরবিটাল গুলো ডিজেনারেট অবস্থা থেকে নন ডিজেনারেট অবস্থায় যাচ্ছে। এখন নন ডিজেনারেট অবস্থায় অক্টাহেড্রালের ক্ষেত্রে একরকম হচ্ছে, টেট্রাহেড্রালের ক্ষেত্রে একরকম হচ্ছে, টেট্রাগোনালের ক্ষেত্রে একরকম হচ্ছে, স্কয়ার প্ল্যানারের ক্ষেত্রে একরকম হচ্ছে, এই ভিন্ন ভিন্ন হচ্ছে। এটা তোমরা ভালোভাবে এই স্লাইড গুলো দেখে বাসায় পড়ে নাও। এর পরের দিন আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরির যে পরবর্তী অংশ সেটা ফ্যাক্টরস ইনফ্লুইং দ্য ম্যাগনিটিউড অফ ডেল্টা ও, তার মানে অক্টাহেড্রালের যে
স্প্লিটিং ক্রিস্টাল ফিল্ড স্প্লিটিং এনার্জি এটা কিসের উপর ডিপেন্ড করে সেই ফ্যাক্টর গুলো পড়বো এবং আগামী লেকচার আমরা ক্রিস্টাল ফিল্ড থিওরিকে শেষ করব। তাহলে আজকে আমাদের লেকচার এ পর্যন্তই থাকবে। তোমরা এই ক্রিস্টাল ফিল্ড থিওরির এই অংশটুকু যতটুকু পড়ানো হলো তোমরা ভালোভাবে এটা পড়তে পারো। আর যদি কারো প্রশ্ন থাকে তাহলে এটার কমেন্টসে অথবা তোমরা আমাকে ইনবক্স করে জানাতে পারো। তাহলে আমাদের লেকচারটা আজকে এই পর্যন্তই থাকবে। তো সবাই ভালো থেকো, আবার আগামী সপ্তাহে দেখা হবে।